আবার এই একটা, আবার এই একটা, এরকম প্রত্যেকটা সুতা অনেকগুলো এরকমের গাঠনিক একক দিয়ে তৈরি। এই গাঠনিক একককে বলা হয় নিউক্লিওটাইড। কি বলে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এক একটা সুতার মধ্যে এই সুতাগুলোকে বলা হয় পলিনিউক্লিওটাইড। ঠিক আছে, এবার একটা কাজ করব, আমরা এই সুতার প্যাচ খুলে ফেলবো। তুমি যদি এই সুতার প্যাচ খুলে ফেলো, ধরো এখানে সুতার প্যাচ খুললাম, তাহলে এই একটা সুতা, এই আরেকটা সুতা। তারপরে তো বললা যে প্রত্যেকটা সুতায় পলিনিউক্লিওটাইড সুতা, প্রত্যেকটা সুতাকে তুমি বললা পলিনিউক্লিওটাইড সুতা। কেন? কারণ এক একটা সুতার মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। মজার বিষয় হচ্ছে এই যে দুইটা সুতা, প্রত্যেকটা সুতায় সমান সংখ্যক নিউক্লিওটাইড থাকবে। এইটার মধ্যে যে কটা থাকবে এটার মধ্যেও সেই কটা থাকবে। এবং এই যে দুইটা সুতা, এই সুতাটার যেখানে একটা নিউক্লিওটাইড থাকবে ওরও ঠিক সেই বরাবর সোজা একটা নিউক্লিওটাইড থাকবে। এবং এই নিউক্লিওটাইড গুলো আড়াআড়ি ভাবে এরকম যুক্ত থাকবে। এক সুতার নিউক্লিওটাইড আর এক সুতার নিউক্লিওটাইড একদম সোজাসুজি থাকবে এবং আড়াআড়ি ভাবে যুক্ত থাকবে। তাহলে এখন এটারে কেমন দেখায়? এটারে সিঁড়ির মতো মনে হয় না? জি স্যার। জি স্যার। সিঁড়ির মতো মনে হয়। এইটারই যদি তুমি মোড়ায়া পেঁয়াজ দাও তাহলে এরকম হবে না? জি স্যার। এই জন্য ডিএনএ এর গঠনটাকে অনেকে বলেছেন পেঁচানো সিঁড়ির মতো। সিঁড়ির মতো আড়াআড়িভাবে যে তারা যুক্ত থাকে, সেই আড়াআড়ি বন্ধনটা হচ্ছে সিঁড়ির ধাপগুলোর মতো। এটাকেই পেঁয়াজ খুলে দিলে উপরের এটার মতো দেখাবে। এই আড়াআড়ি এগুলো এক ধরনের বন্ধনী। কি বন্ধনী সেটা একটু পরে বলবো। এই আড়াআড়ি ধাপগুলোকে বলা হয় সিঁড়ির আড়াআড়ি ধাপ। লাইনে থাকো, একটু একটু লাইনে থাকো। আচ্ছা, তো এই কারণে অনেকে এই ডিএনএ এর গঠনটাকে মনে করেছেন দেখতে যেন পেঁচানো সিঁড়ির মতো। এগুলো হচ্ছে সিঁড়ির রেলিং। সুতা দুইটা হচ্ছে রেলিং এর মতো, আর আড়াআড়ি বন্ধনটা হচ্ছে ধাপের মতো, সিঁড়ির ধাপের মতো। কথাগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই দুইটা সুতার মধ্যবর্তী দূরত্ব আমি আগেও বলছি 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। মনে থাকবে? জি স্যার। জি স্যার। একটু আগে বললাম প্রত্যেকটা সুতা তৈরি হয়
হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে। এখন তাহলে শোনো, এখন এই নিউক্লিওটাইড এইটা কি দিয়ে তৈরি হয় সেটা এখন আমাদের জানতে হবে। যে নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি হয়। তাহলে এখন সেটা আমি এখন কথা বলি। নিউক্লিওটাইড তৈরি হয় তিনটা উপাদান দিয়ে। একটা উপাদানের নাম শহীদ ভাই, ওই হ্যালো, নিউক্লিওটাইড তৈরি করতে তিন প্রকার উপাদান লাগে। এক হচ্ছে পেন্টোজ শর্করা, দুই হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, আর তিন হচ্ছে অজৈব ফসফেট। তাহলে বলো, নিউক্লিওটাইড তৈরি করতে আমার কয় রকমের উপাদান লাগবে? তিন রকমের। রকমের। সবার প্রথম আমরা যে উপাদানটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ কথাটা আসছে পেন্টা থেকে। পেন্টা, পেন্টা মানে 5। পেন্টোজ শর্করা হচ্ছে এমন শর্করা যার কার্বন পরমাণুর সংখ্যা 5টা। কার্বন পরমাণু 5টা। তোমরা খালি বুঝে নিতে থাকো, নোট আমি দিয়ে দেবো না, নোট সব করা আছে, নোট পেয়ে যাবে, খালি বুঝতে থাকো। পেন্টোজ শর্করা হচ্ছে এমন শর্করা যার কার্বন পরমাণুর সংখ্যা 5টা। ডিএনএ তৈরিতে যে পেন্টোজ শর্করা ব্যবহৃত হয় তার নাম ডিঅক্সিরাইবোজ। আর আরএনএ তৈরিতে যে পেন্টোজ শর্করা ব্যবহৃত হয় তার নাম রাইবোজ। এই জন্যই তো ডিএনএ এর নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এবং আরএনএ এরা কিন্তু আসলে এক ধরনের নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ শর্করা থাকে তার নাম ডিএনএ, আর যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে রাইবোজ নামক পেন্টোজ শর্করা থাকে তার নাম আরএনএ। বুঝছো না বোঝো নাই? জি স্যার। এখন এই দুটার গঠন কেমন দেখো। এই ডিএনএ, ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ, এদের গঠনটা কেমন দেখো। তোমরা যখন কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন চ্যাপ্টার পড়বা, কোষ রসায়ন চ্যাপ্টার, তখন এই ইয়েগুলো আমি পড়াবো আরো ভালো করে। এখন সংক্ষেপে দেখো, যখন কার্বোহাইড্রেট বা কোষ রসায়ন চ্যাপ্টার আমরা পড়বো তখন আমরা এই রাইবোজ, ডিঅক্সিরাইবোজ কিভাবে তৈরি হলো সেটা আমরা পড়ব। এই শর্করাটার নাম রাইবোজ। এটার গাঠনিক সংকেত হচ্ছে এইটা, এটা রাসায়নিক সংকেত হচ্ছে C5H10O5। এখানে কার্বন পরমাণু আছে দেখো 5টা। এটা অক্সিজেন, এর ডান পাশের কার্বনটাকে বলা হয় 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। তাহলে কার্বন 5টা আছে। হাইড্রোজেন গুণে দেখো 10টা আছে। এই 1
এই 2 3 4 5 6 কি ব্যাপার? হাইড্রোজেন তো 10টা থাকতে হবে, কোথায় গেল? স্যার ওই যে স্যার সি এর স্ট্যান্ডার্ড নেই 2 নাম্বারের যে সিটা এটা বাদ পড়ছে ভুলে, দেখছো? এই যে এটা বাদ পড়ছে, তো আছে এটা দাগ করে নাই তো। এই 1 2 3 4, এই 5, এই 6, এই 7, এই 2 9, এই আর 1 10। এবার ঠিক আছে না? জি বাদ স্যার করলে তো বাদ করলে তো বাদ করলে তো মিলবে না সমান এই সংখ্যা। এই হাইড্রোজেন 10 পাইছে হাইড্রোজেন। এবার অক্সিজেন গুণে দেখো, এই একটা 1, এই 2, এই 3, এই 4 আর এই একটা 5। তাহলে ঠিক আছে তো না? হ্যাঁ স্যার। জি স্যার একটা কথা ছিল বলো, কথা থাকলে বলো। স্যার এইখানে কি আমাদের যে ওই গাঠনিক চিত্রটা ওটা কি মনে রাখা লাগবে নাকি আমরা শুধু রাসায়নিক সংকেতটা জানলেই হবে? রাসায়নিক গাঠনিকটা মনে রাখা লাগবে। আচ্ছা আচ্ছা, কেন পারবা না? হার্ড তো স্যার এই কারণে শিখছিলাম স্যার, না। এখন হালকা হালকা ভুলে গেছি। পারবা। এটার চেয়েও অনেক জটিল জটিল আছে, সেগুলো ওই পারতে যে হবে। সবই করছিলাম স্যার, একটু আর কি এখন একটু হালকা। ও পড়ছিলে আমার কাছে? না স্যার ওই কলেজে হলো এগুলো পড়ানো শেষ। আচ্ছা যাই হোক, কলেজে পড়ছে, যেখানেই হোক পড়ছিল তো একবার, তাই না? জি স্যার, কলেজের একদম তাহলে ফুল আমার ব্যাখ্যা দিয়ে দিয়েছিল ওই সময়। হ্যাঁ আমার কাছেও যদি পড়ো, মানে এই চ্যাপ্টার কোশ্চেন চ্যাপ্টার যদি আবার ব্যাকআপ পর্যন্ত তোমরা পড়ো, তখন আমিও আবার এগুলোর ব্যাকআপ বুঝাইয়া দিব আরো ভালো করে। মনে রাখারও এগুলোর বিভিন্ন সিস্টেম আছে, এটার চেইন স্ট্রাকচার আছে, এটার আলফা আছে, এটার বিটা আছে, বুঝতে পারছো? এগুলো ডি আছে, এল আছে, অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো কোশ্চেন চ্যাপ্টারে পড়বো, এখন না। ঠিক আছে? বিভিন্ন রকমের আছে, ডি রাইবোজ, এল রাইবোজ, আলফা রাইবোজ, বিটা রাইবোজ, চেইন স্ট্রাকচার, ফিশার স্ট্রাকচার, অনেক কিছু আছে, সেগুলো এখন কথা বলা যাবে না। তাহলে এটার নাম হচ্ছে রাইবোজ। 1 2 3 4 5, C5H10O5। কিন্তু এই 2 নাম্বার কার্বন থেকে যদি এই অক্সিজেনটাকে সরায় ফেলো, তাহলে তার নাম হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ। কয় নাম্বার কার্বন থেকে সরাইতে হবে? 2 নাম্বার থেকে স্যার। 2 নাম্বার হ্যাঁ, অন্য কোনো জায়গা থেকে সরাতে পারবে না। যদি 2 নাম্বার কার্বনের স্ট্রাকচারটা এরকম হয়, দেখো উপরেও হাইড্রোজেন, নিচেও হাইড্রোজেন, এই উপরে নিচে দেওয়ার পেছনেও কারণ আছে, সেগুলো শেখানো হবে কোষ রসায়ন চ্যাপ্টার যখন পড়াবো। এই ওয়েসটা কি ইচ্ছে করলে উপরে দিতে পারবে না? দিতে পারবা, দিলে এখানে এইচ তো দুইটা সেম, এখানে উপরে নিচে বোঝা যাবে না। কিন্তু এই যে 3 নাম্বার কার্বনে ওয়েস নিচে দিয়েছি, তুমি ইচ্ছে করলে উপরে দিতে পারবে না। কেন পারবা না? সেগুলোর কারণ আছে, সেগুলো আমি কোষ রসায়ন চ্যাপ্টারে বুঝাবো। তাহলে এই মাত্র যে স্ট্রাকচারটা আঁকলাম, এখন যেটা আঁকতেছি, উপরেরটা আর এই নিচেরটার মধ্যে পার্থক্য খালি 2 নাম্বার কার্বন, আর সব তো সেম। এটা হচ্ছে C5H10O4, কারণ একটা অক্সিজেন ওর কম আছে 2 নাম্বার কার্বনে, সেই জন্য ওর নাম হচ্ছে ডিঅক্সি। ডি কথাটা আসছে ডিলিট থেকে বা ডেফিসিয়েন্সি থেকে। ডিলিট বা ডেফিসিয়েন্সি মানে অভাব বা ডিলিট হয়ে গেছে, 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন ডিলিট হয়ে গেছে, এই জন্য তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এটা লাগবে ডিএনএ তৈরি করার সময়। আর এই রাইবোজ যেটা, এটা লাগবে আরএনএ তৈরি করার সময়। বুঝতে পারছো? জি স্যার তাহলে পেন্টোজ শর্করা, হ্যাঁ পেন্টোজ শর্করা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা উপাদান লাগবে নাইট্রোজেন যুক্ত ক্ষার, সেটার কাছে একটু পরে যাই। হ্যাঁ, নাইট্রোজেন যুক্ত ক্ষারের কাছে একটু পরে যাই। এই 3 নাম্বার যে উপাদান অজৈব ফসফেট, এটা সংক্ষেপে দেখানো যাবে, এটা আগে দেখাই দিই। এটার স্ট্রাকচার তো সোজা, এই জন্য এই ছোট্ট জায়গাটার মধ্যে এটা দেখাই যায়। অজৈব ফসফেট, এটার আরেক নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এটার স্ট্রাকচার এরকম, ফসফরাসটা কেন্দ্রে থাকে। হ্যাঁ, তোমরা জানো ফসফরাসের যোজনী হচ্ছে 5, 3 দিকে 3টা হাইড্রোক্সিল মূলক থাকে। এটাকে বলা হয় অজৈব ফসফেট, H3PO4। এটাই হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইড তৈরি করতে আমার
তিনটা উপাদান লাগবে, দুইটা উপাদান আমি চিনে ফেলেছি, পেন্টোজ শর্করা চিনে ফেলেছি, অজৈব ফসফেট চিনে ফেলেছি, বাকি থাকলো কি তাহলে? স্যার নাইট্রোজেন যুক্ত ক্ষার। হ্যাঁ, নাইট্রোজেন যুক্ত ক্ষার। এখন শোনো, নাইট্রোজেন যুক্ত ক্ষার বলতে আসলে কি বুঝায়? এটা বলতে বুঝায় এমন একটা উপাদান যার ভেতরে নাইট্রোজেন থাকতে হবে আর সে ক্ষারীয় আচরণ করবে। ক্ষারীয় আচরণ কিভাবে করবে? কেউ যদি রাসায়নিক বিক্রিয়ার সময় OH আয়ন দান করতে চায় তাহলে তার স্বভাব হচ্ছে ক্ষারীয়, কিন্তু কেউ যদি রাসায়নিক বিক্রিয়ার সময় হাইড্রোজেন আয়ন দান করতে চায় তাহলে তার বৈশিষ্ট্য হচ্ছে অম্লীয়। এগুলো পড়বা তোমরা, অ্যাসিড ক্ষার এগুলোর একটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে তখন। তাহলে বোঝাই যায় নাইট্রোজেন যুক্ত ক্ষার মানে হচ্ছে এমন একটা উপাদান যে বিক্রিয়ার সময় হাইড্রোক্সিল আয়ন দান করার টেন্ডেন্সি আছে যার, আর তার ভেতরে নাইট্রোজেন জিনিসটা থাকতে হবে। ঠিক আছে? জি স্যার। এখন এই নাইট্রোজেন যুক্ত ক্ষার আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটাকে বলে, দুই প্রকার। হ্যাঁ, একটাকে বলে পিউরিন, ইউরিন পাইরিমিডিন। পিউরিন আর পাইরিডিন। পাইরিমিডিন। হ্যাঁ, এখন এই উদাহরণ আছে দুইটা। একটা নাম অ্যাডেনিন আর আরেকটার গুয়ানিন স্যার। গুয়ানিন। থাইমিন, থাইমিন, সাইটোসিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। হ্যাঁ, ইউরাসিল স্যার। থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। এর মধ্যে ইউরাসিলটা আবার আলাদা, এটা শুধুমাত্র আরএনএ এর সময় লাগবে, আর স্যার ডিএনএ এর সময় লাগবে না। আরএনএ এর থাইমিন থাকবে কিন্তু ইউরাসিল থাকবে না। এখন এই পিউরিনের আন্ডারে যে অ্যাডেনিন আর গুয়ানিন, আর থাইমিনের আন্ডারে যে সাইটোসিন আর ইউরাসিল থাইমিন, পাইরিমিডিনের আন্ডারে, এগুলোর স্ট্রাকচার আমাদের শিখতে হবে। সবার প্রথমে আমরা পিউরিন দুটো শিখব। স্যার আরএনএ তে থাইমিন লাগে না কেন এমনিতে? এটা ওর বৈশিষ্ট্য যে আরএনএ তৈরিতে কখনো থাইমিন অংশগ্রহণ করবে না। বুঝতে পারছো? জি স্যার। স্রষ্টা যে জিনিসটাকে যেভাবে তৈরি করছে ঠিক সেরকম সেই। এখন আমরা পিউরিন দুইটা শিখব, অ্যাডিনিন আর গুয়ানিন দুইটাই একসাথে শিখব। আমার সাথে সাথে তোমরা রাফ খাতা নাও হাতে। রাফ খাতা এই এতক্ষণ ধরে যা কিছু করছি তোমরা তো খালি দেখছো, এইগুলো তো করো নাই, করছো একবার? উঠাইছি স্যার। করছো? করছি স্যার। করছি স্যার সবগুলো। করলে তো ভালো করছো, একবার অন্তত প্র্যাকটিস করলে ভালো। জি স্যার। স্যার আর আমরা তো গুয়ানিন, তুলে সেই নিই, দুইটা পরে কি শিখবো। রেকর্ড দেখে তুলে নিলে অসুবিধা আছে? হ্যাঁ, তুলে নিও, রেকর্ড দেখে তুলে নিও, নোটের মধ্যে পাবা, নোট দেখে বারবার লিখলেও হবে। ওকে স্যার। এখন এই পিউরিনের দুইটা আমরা শিখবো, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন, একসাথে দুইটা শিখতে পারবো। এখন রাফ খাতায় লেখো, রাফ খাতা নাও হাতে সবাই। এই যে এখন তো ক্লাসে মোটামুটি আসো, একটু আগে 25 জন দেখছিলাম, এখন আবার 2 জন কেটে গেছে লাইন। সকালবেলা তোমরা ক্লাস করলা না কেন? অনেকে 35 জনের মধ্যে 25 জন ক্লাস করলে তাও মাইনে নেওয়া যায়। সকালবেলা তো অনেকেই ক্লাস করেনি। 12 জন ছিল বোধহয় স্যার। তাহলে এটা স্যার, হলে স্যার, হয় বলো? 15 জন ছিল স্যার সকালে। তাহলে এরকম হলে হয় বলো? রাফ খাতা আর কলম নিচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। এই দেখো আমি একটা ষড়ভুজ আঁকতেছি, কিভাবে দেখো, লেখো সি, তারপর বাম দিকে টান দাও এন,
নিচে সি, আবার ডান দিকে এই সরি সিএনসি, এখানে এন হবে, এন এন সি সি, সরভুজ করছি একটা, দেখছো? সিএনসি এন সি সি। সবাই মনে মনে এটা বারবার বলো, সিএনসি এন সি সি, বারবার বলো, মনে মনে বলো, সিএনসি এন সি সি। বলো তো কি বলছি আমি, বলো তো। CNCNCC ঠিক আছে, এবার এরকম লেখো, উপরে এন নিচে এন মাঝখানে সি, এটাও বলো, উপরে এন নিচে এন মাঝখানে সি। সবাই মনে মনে বলো, উপরে N নিচে N মাঝখানে C। হ্যাঁ মনে মনে বলো, সিএনসি এনসিসি, উপরে এন নিচে এন মাঝখানে সি। এইটা দিয়ে আমি অ্যাডেনিন বানাবো। এই দরজাটা খুলে দাও রায়ান, রায়ান। হ্যাঁ শোনা যায়? হ্যালো, জি স্যার। তাহলে আমরা কি বললাম, কিভাবে শিখলাম বলো? সিএনসি NCNCC উপরে N নিচে N মাঝখানে C। হ্যাঁ, এটা দিয়ে বানাবো অ্যাডেনিন। আর গুয়ানিনটাও হবে এরকম একই জিনিস। আবার আরেকটা বানাবো, এটা ধরো অ্যাডেনিন, এবার গুয়ানিনটা আবার সি এন সি এন সি সি, উপরে এন নিচে এন মাঝখানে সি। এটা বারবার পড়ে আমরা মুখস্থ করে ফেলবো, পারবো না? জি স্যার। জি স্যার। স্যার এটা কি স্যার? হ্যাঁ? দুইটার গঠনই এক। কি এটা পরে কি? কি সেটা একটু পরে দেখব। সিএনসি এনসিসি, উপরে এন নিচে এন মাঝখানে সি, ঠিক আছে? জি স্যার। এটা দিয়ে আমি বানাবো গুয়ানিন। আচ্ছা, এইটা একটা ষড়ভুজ যার মূল বডিটা তৈরি হয়েছে কার্বন আর নাইট্রোজেন দিয়ে, আর এটা হচ্ছে একটা পঞ্চভুজ। পিউরিনের বৈশিষ্ট্যই হচ্ছে কার্বন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি একটা ষড়ভুজ এবং পঞ্চভুজ এভাবে পাশাপাশি যুক্ত থাকবে, অ্যাডেনিনের ক্ষেত্রেও গুয়ানিনের ক্ষেত্রেও। এই জন্যই এরা পিউরিন। যদি পিউরিনের সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে এরকম বলবো যে নাইট্রোজেন যুক্ত ক্ষারে কার্বন ও নাইট্রোজেন দিয়ে তৈরি একটি ষড়ভুজাকার চক্র এবং একটি পঞ্চভুজাকার চক্র পাশাপাশি যুক্ত থাকে, তাকে পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার বলে। যে নাইট্রোজেন যুক্ত ক্ষারে কার্বন ও নাইট্রোজেন দিয়ে তৈরি একটি ষড়ভুজাকার চক্র এবং একটি পঞ্চভুজাকার চক্র পাশাপাশি যুক্ত থাকে, তাকে পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার বলে। তাহলে আমরা দুইটা চক্র দেখতে পেলাম, একটা ষড়ভুজাকার, একটা পঞ্চভুজাকার, দুইটাই কিন্তু কার্বন আর নাইট্রোজেন দিয়ে তৈরি। বিশেষ যেভাবে আমি তৈরি করছি ওইভাবেই দিতে হবে, তুমি ইচ্ছা মতো উল্টাপাল্টা দিতে পারবে না। সিএনসি এনসিসি,
উপরে এন নিচে এন মাঝখানে সি, এটা বারবার মুখস্থ করে ফেলতে হবে। এখন এটা দিয়ে আমি কি বানাবো বলছি, অ্যাডিনিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, আর এটা দিয়ে কি বানাবো বলছি। গুয়ানিন, গুয়ানিন। তোমরা সবাই জানো কার্বনের বন্ধনী হচ্ছে 4, নাইট্রোজেনের বন্ধনী হচ্ছে 3, অক্সিজেনের বন্ধনী হচ্ছে 2, হাইড্রোজেনের বন্ধনী হচ্ছে 1। এটা তো সবাই জানো নাকি জানো না? জি স্যার। জি স্যার। এটা সবাই জানো। তাহলে এখন এদিকে তাকাও, এই যে কার্বন আর নাইট্রোজেন দিয়ে তৈরি যে ষড়ভুজ এবং পঞ্চভুজটা আমরা আঁকছি, এদের তো কারোরই বন্ধনই এখন পর্যন্ত ফুলফিল হয় নাই। কার্বনের এই একটা দুইটা দিচ্ছি, আরো তো দুইটা খালি আছে, তাই না? নাইট্রোজেনের 3টা হবে, এই একটা আরো একটা খালি আছে, এরকম সবারই খালি আছে, আছে না? জি স্যার। সেই বন্ধনীগুলো আরো আমরা পূরণ একটা করব। হবে। হ্যাঁ, সেই বন্ধনীগুলো আমরা এখন একটা পূরণ করার কৌশল আছে, সেটা খেয়াল করতে হবে। অ্যাডেনিনের এই কার্বনের সাথে যুক্ত থাকবে একটা NH2 মানে অ্যামিনো মূলক। গুয়ানিনের এই কার্বনের সাথে যুক্ত থাকবে ডাবল বন্ডের মাধ্যমে একটা অক্সিজেন। একসাথে দুইটাই করব আমরা, খেয়াল করছো? জি স্যার। অ্যাডেনিনের অ্যামিনো মূলক কিন্তু গুয়ানিনের ডাবল বন্ড অক্সিজেন, এটা আমরা মনে রাখবো। গুয়ানের এই কার্বনটার সাথে একটা অ্যামিনো মূলক লাগানো থাকবে NH2। তাহলে আমরা কি শিখলাম? অ্যামিনো মূলক অ্যাডেনিনেরও আছে, গুয়ানিনেরও আছে, কিন্তু অ্যাডেনিনের আছে এক না এই কার্বনটার সাথে, কিন্তু গুয়ানিনের হচ্ছে এই কার্বনের সাথে, কিন্তু উপরে হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন। এইটুকু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এরপরে খেয়াল করো, এখানে একটা ডাবল বন্ড অ্যাডেনিনেরও আছে, গুয়ানিনেরও আছে, দিয়ে দিলাম। এইখানে একটা ডাবল বন্ড অ্যাডেনিনেরও আছে, গুয়ানিনেরও আছে, দিয়ে দিলাম। ঠিক আছে? জি কিভাবে দিছি স্যার। কোথায় খেয়াল করো, এই 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 যে একটা জয়েনিং যে দুইটা কার্বন, তার মাঝখানে একটা ডাবল বন্ড, এই একটা বাদ দিয়ে এইখানে একটা ডাবল বন্ড, এ পাশেও তাই, এই কার্বন দুইটার মাঝখানে একটা ডাবল বন্ড, একটা বাদ দিয়ে পরের নাইট্রোজেনের এখানে ডাবল বন্ড। মনে থাকবে? জি 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 স্যার। স্যার। এবার অ্যাডেনিনের কাছে আবার আসো, এই একটা বাদ দিয়ে এখানে ডাবল বন্ড, এই একটা বাদ দিয়ে আবার এখানে ডাবল বন্ড। বাম দিকে যাব আমরা, ঘড়ির কাঁটার দিকে, এই কার্বনের দিকে তাকানোর পরে একটা বাদ দিয়ে এইখানে ডাবল বন্ড, আবার একটা বাদ দিয়ে আবার এখানে ডাবল বন্ড। দিতে পারছি? জি স্যার। জি স্যার। এবার গুয়ানিনের কাছে যাব, একটা বাদ দিয়ে এখানে ডাবল বন্ড, কিন্তু একটা বাদ দিয়ে এখানে আর ডাবল বন্ড থাকবে না। এইটা হচ্ছে ডিফারেন্স, এখানে ডাবল বন্ডটা থাকবে না, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে অ্যাডিনিন আর গুয়ানিনের মধ্যে পার্থক্য কোথায় কোথায় পাইলাম, সেই জায়গার দিকে দৃষ্টিপাত করি। অ্যাডিনিনের এখানে NH2, গুয়ানিনের এখানে ডাবল বন্ড অক্সিজেন। স্যার এইটাকে আমরা যদি ধরে নিই যে এইখানে অ্যাডিনিনের এখানে এটা 1 নম্বর কার্বন, এটার সাথে নাইট্রোজেন এখানে বন্ড আছে, আবার এইটা না না, কার্বনের নাম্বারিং এর সিস্টেম আছে, তুমি ইচ্ছা মতো করলে হবে না। নাম্বারিং যদি দিতে চাও, নাম্বারিংও আছে, এখান থেকে হ্যাঁ নাম্বারিং শুরু হবে। এটা হ্যাঁ স্যার, সেইটা বলেন তাহলে ভালো হয়। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, এই হচ্ছে নাম্বারিং। এই পাশেও তাই একই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পাইছো নাম্বারিং? জি স্যার, পাইছি তো। তাহলে 4 নাম্বার কার্বনে অ্যাডেনিনে আবার
2 নাম্বার কার্বনে গুয়ানিনের থাকবে NH2, কিন্তু অ্যাডেনিনের কিছুই থাকবে না। আর একটা পার্থক্য কোথায় আছে, এইখানে এই 3 আর 4 এর মাঝখানে অ্যাডেনিনের একটা ডাবল বন্ড আছে, কিন্তু গুয়ানিনের সেটা নাই। বুঝতে পারছো? জি জি স্যার স্যার। জি স্যার। এখন একজন এখন বলে আমার একটা লিংক দেন, কও কোথায় যামো? এখন লিংক চাই, দিলাম পাঠায় লিংক। তাহলে অ্যাডেনিন আর গুয়ানিনকে আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? এইমাত্র যেখানে লিখছো সেটার উপর একটা বই দিয়ে চাপা দাও। আমি দিছি একটা বই দিয়ে চাপা, দেখছো? জি স্যার, আমরাও দিছি। সবাই আমার সাথে ওই জায়গাটা একটা বই দিয়ে চাপা দাও। না চাপা দিলে কিন্তু হবে না, না চাপা দিলে আমি পড়াবো না। দিছো সবাই? জি স্যার। জি স্যার। সবাই দিছো? জি হ্যাঁ স্যার। স্যার জি স্যার। ঠিক আছে। এবার দেখো কতটুকু শিখছি, সব আমরা মনে আছে। বলো সি এন সি এন সি। উপরে নিচে তারপরে উপরে এন, নিচে এন, মাঝখানে সি। ঠিক আছে। এবার এই পাশে আরেকটা করো, সি এন সি। করছো? জি জি স্যার। এখন ডিফারেন্স গুলো তৈরি করব। এদিকে তাকাও, এখানে দাও NH2, এখানে কি দিব বলো? ডাবল বন্ড অক্সিজেন। এইখানে দিব কি? NH2 NH2। দেখো তোমরা নিজেরাই কিন্তু বলতে পারতেছো, তার মানে মাথায় ঢুকছে নিশ্চিত। এরপর ডাবল বন্ড গুলো দাও, এই এই একসাথে দেব, এই এই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখান থেকে এই পাশে আসি, এটা বাদ দিয়ে এখানে, এইটা বাদ দিয়ে এখানে, এখানে হবে, আবার ওইটা বাদ দিয়ে ওইখানে হবে একটা। এটা বাদ দিয়ে এখানে এখানে, হবে একটা। কিন্তু ওর এটা বাদ যাবে, এখানে আর গুয়ানিনের হবে এটা না। হ্যাঁ। হবে না। তাহলে সবাই মনে রাখতে পারছো? জি জি স্যার। স্যার। আমি তো দেখলাম তোমরাই বললা, যদি মনে না থাকতো তাহলে বলতা না। এবং আমি যে কৌশল করে তোমাদের বলছি, ওই কৌশলটা অবলম্বন না করে আমি যদি বলতাম 5-10 বার বললেও তোমরা মনে রাখতে পারতা না। ওই যে আমি একটা সিস্টেম করে দিয়েছি, যে কারণে তোমরা বুঝতে পারছো, মনে রাখতে পারছো। স্যার নুরানি পদ্ধতি। এইটাই নুরানি পদ্ধতি। কিন্তু এখনো একটা ব্যাপার আছে, এখনো অনেকের হাত খালি আছে। এই জগতে এখনকার দিনে কেউ হাত খালি রাখতে চায় বলো? না স্যার। চায় না। এখন তাহলে যার যে হাত খালি আছে সেই হাতগুলো আমি ভরাট করে দিব, হাইড্রোজেন দিয়ে ভরাট করে দিব। এই কার্বনের দেখো একটা হাত খালি আছে, এই 2 আর 1 এ 3, একটা হাত খালি আছে না? জি স্যার। তাহলে এখানে জি একটা স্যার। হাইড্রোজেন দাও। তাকায় দেখো কার কার হাত খালি আছে। এই নাইট্রোজেনের হাত খালি আছে, 1 2, আরো একটা লাগবে। যেখানে যেখানে হাত খালি সেখানে হাইড্রোজেন দিয়ে দাও। এর খালি নাই, 3 হাত ভরাট হয়ে গেছে, কিন্তু এই কার্বনের হাত খালি আছে। হয়ে গেছে আমাদের অ্যাডিনিন কমপ্লিট। গুয়ানিনের দেখি কোথায় কোথায় হাত খালি আছে। এখানে একটা হাত খালি আছে, এখানে আছে, এখানে নাই, এখানে আছে। তাহলে দেখো নুরানি পদ্ধতিতে আমরা অ্যাডিনিন আর গুয়ানিন মুখস্থ করে ফেলেছি। আমার মনে হয় কয়েকবার যদি এটা প্র্যাকটিস করো একেবারে মুখস্থ হয়ে যাবে। সত্যি না মিথ্যা? সত্যি স্যার। সত্যি স্যার। এবার এই মাত্র যেটা করলাম সবার হয়েছে? জি স্যার। জি হ্যাঁ স্যার। স্যার এই খাতাটা আরেকটু নিচে টেনে দাও, এটারও ঢেকে দাও। দিছ? জি স্যার। জি স্যার। এখন আমি এখানে কি লিখি দেখো, পারলে পড়ো। কি লিখছি? সুপার নুরানি পদ্ধতি। সুপার নুরানি পদ্ধতি। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এবার আমরা নুরানির চেয়েও আবার স্পেশাল কোনো একটা পদ্ধতি দিব, ঠিক না? জি স্যার। স্যার হ্যাঁ, এত ভালোবেসে
কেউ পড়াবে না। হয়েছে? জি স্যার। হয়েছে? জি স্যার। এই ষড়ভুজ, এই পঞ্চভুজ, এটা একটু তেরা বেঁকা হয়েছে, তাড়াতাড়ি করছে এই জন্য। এখন মনে রাখার পদ্ধতি কি দেখো। হয়েছে? জি স্যার। আর কোথায় কোথায় ডিফারেন্স আছে সেটা খেয়াল করব। এই ঘটনা ইজ কি? ঘটেটেড। হ্যাঁ, ঘটনা ইজ ঘটেটেড। শেষ। এটার নাম সুপার নুরানি পদ্ধতি। এইটারে যদি তুমি 5 বার প্র্যাকটিস করো, কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে আর ভুল হবে না। খালি বাদ আছে কি আমার? সি এন সি, এন সি সি, উপরে এন, নিচে এন, মাঝখানে সি, ওইটা দেই নাই। কিন্তু আর বাকি সব জিনিস এটারে বারবার প্র্যাকটিস করলে আমি তাকালেই বুঝতে পারবো যে কার সাথে কার কি ডিফারেন্স আছে। এই ডাবল বন্ড ওর আছে, ওর নাই। ওর এখানে NH2, ওর এখানে ডাবল বন্ড, ওর এখানে আবার একটা বাড়তি NH2 আছে। দেখছো? জি স্যার। জি স্যার। এটারে যতবার প্র্যাকটিস করবা ততই সোজা, সোজা আর সোজা, তারপরেও সোজা, তারপরে সোজা, তারপরেও সোজা, সোজা আর সোজা, মজা আর মজা, মজা আর মজা, সোজা আর সোজা, সোজা আর সোজা, মজা আর মজা, মজা আর মজা, সোজা আর সোজা, সোজা আর সোজা, মজা আর মজা। এই হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। জি স্যার। 1 মিনিটের মধ্যে আঁকা যায়, যায় নাকি যায় না? 1 মিনিটও লাগে না। জি স্যার। তাহলে বাসায় কি আমরা প্র্যাকটিস করব না করব না? করব স্যার। করবো স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা তাহলে পিউরিন শিখে ফেলেছি। এবার কি শিখবো? পাইরিমিডিন। পাইরিমিডিন আছে 3টা, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। 3টাই শিখবো একসাথে, ঠিক আছে? জি স্যার। এবার সোজা আর সোজা, মজা আর মজা, মজা আর মজা, সোজা আর সোজা। সিএনসি, এন সি সি। আবার একই জিনিস আরেকটা, সি এন সি, এন সি সি, একই জিনিস। আর একটা ওই পাশে আঁকলে তোমার ক্যামেরায় আমার ধরবে না, নিচে আঁকি, সি এন সি, এন সি সি, একই জিনিস 3টা আঁকলাম। অসুবিধা আছে তোমার? না স্যার। না স্যার। যে নাইট্রোজেন যুক্ত ক্ষারে কার্বন ও নাইট্রোজেন দিয়ে তৈরি একটি মাত্র ষড়ভুজ থাকে, ষড়ভুজাকার চক্র থাকে, তাকে বলে পাইরিমিডিন। যে নাইট্রোজেন যুক্ত ক্ষারে কার্বন ও নাইট্রোজেন দিয়ে তৈরি একটি ষড়ভুজাকার চক্র এবং একটি পঞ্চভুজাকার চক্র পাশাপাশি থাকে, তাকে বলে পিউরিন। যে নাইট্রোজেন যুক্ত ক্ষারে কার্বন ও নাইট্রোজেন দিয়ে তৈরি একটি মাত্র ষড়ভুজাকার চক্র থাকে, তাকে কি বলে? পাইরিডিমিন। পাইরিমিডিন। এইটার নাম থাইমিন, আচ্ছা এটার নাম সাইটোসিন। ওটা স্যার আর একটি এটা- পঞ্চভুজাকার একটি ষষ্ঠভুজাকার থাকবে। কি? যেটা স্যার পিউরিন, ওটা একটি পঞ্চভুজাকার একটি ষষ্ঠভুজাকার থাকবে। তাই তো কইলাম, সারা রাত্র পুঁতি পড়ে সকালবেলা যদি কও জুলেখা বেটা নামাইয়া, তাহলে কেমন হবে? এতক্ষণ তো ঠিক তাই আছে কইলাম। হ্যাঁ আব্দুল্লাহ উসাইদ, এতক্ষণ তাই কইলাম না? হয় স্যার। হয় স্যার, তার আবার কি? এটার নাম থাইমিন, এটার নাম সাইটোসিন, আর এটার নাম কি? ইউরাসিল। ইউরাসিল। কি ভাত খাও নাই? কথা কতই আস্তে আস্তে কি? ইউরাসিল। ইউরাসিল স্যার। হ্যাঁ ঠিক আছে। ইউরাসিল স্যার, ইউরাসিল, ইউরাসিল। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ইউরাসিল। এখন এই 3টার মধ্যেও তো কিছু অমিল আছে, কিছু মিল আছে, সেই জায়গাগুলো আমরা এখন চিনতে চেষ্টা করব।
নাম্বার যদি দিতে চাও দিতে পারো 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দেছো নাম্বার দেছো জি স্যার ভালো করছো এবার কোথায় কোথায় অমিল আছে কোথায় কোথায় মিল আছে সেগুলো খেয়াল করতে হবে এই তিনজনেরই এই 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড অক্সিজেন দিয়ে দাও দিছো জি জি স্যার স্যার জি জি স্যার স্যার ভালো করছো প্রথম জনের এখানে ডাবল বন্ড অক্সিজেন ওরে মশারে দ্বিতীয় জনের এখানে NH2 তৃতীয় জনের এখানে ডাবল বন্ড অক্সিজেন তোমার অসুবিধা আছে হ্যাঁ, স্যার। না না স্যার স্যার হ্যাঁ একটার মধ্যে আরেকটা যেন না ঢুকে যায় যেন দাগ দিয়ে দিলাম আবার খেয়াল করো 2 নাম্বার কার্বনের ডাবল বন্ড অক্সিজেন তিনজনেরই আছে এরপর উপরের দিকে তাকাও প্রথম জনের ডাবল বন্ড অক্সিজেন দ্বিতীয় জনের NH2 তৃতীয় জনের ডাবল বন্ড অক্সিজেন অর্থাৎ প্রথমটা আর শেষেরটা একই ঘটনা মাঝখানেরটা এইটা বুঝছো না বোঝো নাই বুঝছি স্যার বুঝছি স্যার স্যার এখন তো একটা ভেজাল লাগছে কি জি এইটার হ্যাঁ এটা স্যার দেখতে প্রথম একরকম আর হয়ে গেছে না প্রথম এটা এটার এটা একরকম হয়ে গেছে না হ্যাঁ জি স্যার একরকম তো হইতে পারবে না একটু ডিফারেন্স হইতেই হবে এই একটা মিথাইল মূলক দিয়ে দিলাম বড় ভাই মেজো ভাই ছোট ভাই বড় ভাইরে একটা মিথাইল মূলক দিয়ে দিলাম বড় ভাই খুশিতে বাকবাকুম ঠিক আছে জি স্যার জি স্যার কিন্তু এই মেজো ভাই আবার রাগ করছে বড় ভাইরে একটা মিথাইল মূলক দিল আমারে কিচ্ছু দিল না ছোটটাই চিন্তা করে থাকে বড় দুজনের খুশি রাখতে পারলে আমি তো অনেক বাঁচবো এমনি অনেক কিছু দেখতে পারবো খাইতে পারবো বড় ভাইরে একটা মিথাইল মূলক দিছে দে মেজো ভাইরে এখন কি দেওয়া যায় কি দিয়ে খুশি করা যায় একটা কিছু তো দেওয়া লাগবে এইখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম মেজো ভাইরে স্পেশাল মেজো ভাই একদম খুশিতে বাকবাকুম ঠিক আছে জি স্যার সবশেষে এই তিনজনের এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিব এই ঘটনা ইজ কি ঘটে ঘটে স্যার ঘটেড এবার কিন্তু এখনো কারো কারো আবার হাত খালি আছে এত কিছু দিলাম তারপরও হাত খালি যা তোদেরকে হাইড্রোজেন দিয়ে মুখ বন্ধ করে দেবো কার কার হাত খালি আছে দেখো তো যার যার হাত খালি আছে তাকে হাইড্রোজেন দিয়ে দাও হাইড্রোজেন দিয়ে দাও কার কার হাত খালি আছে দেখো খুঁজে খুঁজে হাইড্রোজেন দিয়ে দাও শেষ থাইমিন সাইটোসিন ইউরাসিল শেখা শেষ একই সাথে তিনটা শেখা হয়ে গেল থাইমিন সাইটোসিন ইউরাসিল ঠিক আছে জি জি স্যার স্যার জি স্যার স্যার দ্বিতীয়টা কি একটা বাদ পড়ছে না দ্বিতীয় ওই নাইট্রোজেনের 3 নম্বর নাইট্রোজেনের হাত খালিই থাকবে কোন জায়গায় হাত তো এইটাই, তিনটাই আছে হ্যাঁ। আবার কি? এই যে তিনটা এই দুইটাই একটা ও তিনটা। হ্যাঁ হ্যাঁ স্যার এবার খেয়াল করছি এবার আমরা ওইটা দিয়ে খুশি করাইছে স্যার হ্যাঁ ওই যে ডাবল বন্ড দিয়ে খুশি করাইছে নাইট্রোজেন হ্যাঁ হ্যাঁ খুশি করাইছি খুশি ও খুশি আমরাও খুশি এবার ঢাইকা দিলাম কাগজের মায়া করা যাবে না সায়েন্স পড়তে এসে আর লেখাপড়ার সময় টাকা পয়সার মায়া করা যাবে না দিছো ঢাইকা দিছো সবাই জি স্যার জি, রাখছি স্যার এবার কার কতটা মনে আছে সেটা চেক করার পালা তিনটা ষড়ভুজ আঁকবো সি এন সি এনসিসি এন সি সি আঁকো 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 তারপরে কি সি এন সি এন সি সি আঁকছো জি স্যার রাখতে আছে
NC NCC, এটা হবে থাইমিন, এটা হবে সাইটোসিন, এটা হবে ইউরাসিন। আচ্ছা, হ্যাঁ স্যার। জি স্যার এখানে আছে। ডাবল বন্ড অক্সিজেন, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এখানে ডাবল বন্ড অক্সিজেন। আচ্ছা, জি জি স্যার। স্যার। জি স্যার। একটা কাজ করো, এই ডাবল বন্ডটা যেহেতু সবারই আছে, এটা আগে দিয়ে দাও। এই এখন পর্যন্ত সব সেম, কারোর মধ্যে কোনো পার্থক্য নাই। কোনটা জায়গা থেকে শুরু করছি, এইটা দিছে আগে, এই ডাবল বন্ড অক্সিজেন এটা দিছে আগে, তারপরে এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড, তিনটাই এখন পর্যন্ত সেম আছে। এবার আস্তে আস্তে চেঞ্জ করব, আস্তে আস্তে ডিফারেন্স হবে। এখানে ডাবল বন্ড Double অক্সিজেন, এখানে NH2, এখানে ডাবল বন্ড অক্সিজেন। বড় ভাইকে খুশি করার জন্য মিথাইল মূলক, মেজো ভাইকে খুশি করার জন্য ডাবল বন্ড। কি হয়ে গেছে? একটু লাইনে থাকো, আমি একটু কথা বলে আসি, একজন লোক আসছে। তোমরা এই কমপ্লিট করো, এটা কমপ্লিট করো, আমি একটু কথা বলি। ওকে স্যার। হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়াইলো? কমপ্লিট করছো তোমরা? জি স্যার। আর বাকি আছে কি? যেটুকু হাত খালি আছে হাইড্রোজেন দিয়ে ভরাট করে দিব। ঠিক আছে, এখন এটাকে আমরা সংক্ষিপ্তভাবে কিভাবে শিখতে পারি? স্যার নিচেরটা একটা হাইড্রোজেন বসবে। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে কিভাবে শিখতে পারি? বারবার প্র্যাকটিস করব কিভাবে?
সুপারনুরানি পদ্ধতি। এই ঠিক আছে, ঠিক আছে নাকি নাই? ঠিক আছে নাকি নাই? জি স্যার ঠিক আছে। ঠিক আছে। অ্যাডেনিন, সরি, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন। আর ওই যে দুইটা ওই পাশে রয়ে গেছে সেই দুইটার এখানে আনা লাগবে না? সেই দুইটা তো এখন আবার ভুলে গেছো। না স্যার। সেই দুটো মনে আছে? জি স্যার। সরি, এটা NH2। আর কি? ঠিক আছে, এটা অ্যাডেনিন, এটা গুয়ানিন, ঠিক আছে। জি স্যার। বাসায় বসে এইগুলোকে বারবার প্র্যাকটিস করবা। এইটা আগে প্র্যাকটিস করো দরকার বোধে, এটাকে অসংখ্যবার প্র্যাকটিস করে তারপরে অরিজিনালটা আসবা। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন অল্প সময়ের মধ্যে তুমি ভুল ছাড়া লিখতে পারো। কি মনে হয়, সাহস হয়, পারা যাবে? ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার কি করবো আমরা দেখো। 230 টাকা দিচ্ছি, তারপরেও কেন মন খারাপ করা উচিত? 200 টাকা দিচ্ছি, তারপর বলে রিক্সা ভাড়া দেন, আরো 30 টাকা দিচ্ছি গাড়ি ভাড়া, তারপরেও কি মন খারাপ করা উচিত? হ্যাঁ, মানুষকে যত খুশি করবা দেখবা খুশির আর শেষ নেই। হ্যাঁ, 500 টাকা দিলেও খুশি হতো না, এগুলো কোনো কথা? একটা কাজ করতে আসছে তারা ন্যায্য টাকা দিলেও হয় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব দেখো। তুমি তো 3 প্রকারের উপাদানের কথা শিখলা। নিউক্লিওটাইড তৈরি করতে তোমার যে 3 প্রকার উপাদান লাগবে তাদের কথা শিখলা, কিন্তু তাদেরকে জোড়া দিয়ে কিভাবে ডিএনএ তৈরি হয় তা তো শিখলা না। সেইটা এবার দেখো, সংক্ষেপে আমি শিখাচ্ছি, পরীক্ষার সময় এটাই লাগবে তোমাদের, খেয়াল করো। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, সংক্ষিপ্ত ভাবে আঁকতেছি। এটাকে অনেক সময় সুগার বলে, তাই এখানে এস দিলাম। এস মানে সুগার। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3, 4, এখানে বাইরে একটা আছে CH2OH, এখানে একটা কার্বন আছে 5 নাম্বার কার্বন, আছে নাকি নাই? জি স্যার আছে। সব সময় এই 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষার এসে লাগবে। এটা অ্যাডেনিন হতে পারে, এটা গুয়ানিন হতে পারে, এটা থাইমিন হতে পারে, এটা সাইটোসিন হতে পারে। এখানে একটা বন্ড তৈরি হয়েছে 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষারের। এই বন্ডটাকে বলা হয়, প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিটা শেখো, তারপরে আমি ওই ডিটেইলসটা দিব। এগুলো এই লিখবো বন্ডের স্যার? মাধ্যমে কিছু লেখা লাগবে না, খালি আঁকো আমার সাথে। আমি বলছি এগুলো আঁকো আমার সাথে সাথে। এই নাইট্রোজেন যুক্ত ক্ষার এসে যুক্ত হয়েছে, নাইট্রোজেন যুক্ত ক্ষারের নাম অ্যাডেনিন। এখানে একটা বন্ড তৈরি হয়েছে, যে বন্ডের মাধ্যমে এসে যুক্ত হয়েছে সেই বন্ডের নাম
এগুলো সব নোটে পাবা। গ্লাইকোসাইডিক বন্ড, তার মানে ডিঅক্সিরাইবোজ শর্করার 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষার এসে যুক্ত হয় কি বন্ডের মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ড। Glycosidic bond. এখন এখানে একটা কথা আছে, এইখানে নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে কে আসছে? এ মানে কি? Adenine. একই ব্যাপার, এতজনের লাইন কেটে গেল কেন? এখন থেকে মাত্র 19 জন, আর বাকিরা কই? হ্যাঁ, এতজনের ক্লাসে হঠাৎ করে লাইন কেটে গেল কিভাবে? স্যার অনেকের হয়তো বা 9টায় প্রাইভেট আছে, এই কারণে তো বের হতে পারে, জানি না শুক্রবারে আবার 9টায় প্রাইভেট? স্যার। থাকে অনেকের, আমাদের যেরকম আর কি এখন চলতেছে ওরকম অনেক থাকে, আমারও ছিল বাট আমি ক্লোজ করে দিছি। তাহলে তোমরা, আমি জি যখন এই স্যার, টাইম স্যার, সেট করছি তখন তোমরা বলো নাই কেন? না এটা স্যার, এগুলো আজকে সবসময় একটু- হয় না, মাঝে মধ্যে হয়, এরকম নাকি? জি জি স্যার, স্যার, মাঝে আজকে মাঝে হয় মাঝে স্যার। মধ্যে এই যেমন backup- ব্যাকআপ ক্লাস নেয় দুই একটা স্যার আর কি, এক্সট্রা আচ্ছা, ক্লাস মাঝে নেয় দুই মধ্যে একটা, এরকম ফিক্সড করে মাঝে দেয়। মধ্যে হয়। ঠিক আছে, মাঝে মধ্যে হলে তো কিছু করার নেই। এখন শোনো, যাই হোক রেকর্ড দিয়ে দেবো না। এখন শোনো, এই নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে তুমি তো এখানে অ্যাডেনিন শো করছো, তুমি তো ইচ্ছে করলে গুয়ানিনও শো করতে পারতা, থাইমিনও শো করতে পারতা, সাইটোসিনও শো করতে পারতা, তাই না? কিন্তু জি, স্যার। নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হচ্ছে শোনো, শর্করার কার্বন নাম্বার সবসময় হবে 1 নাম্বার, কিন্তু নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে যদি পিউরিন আসে, পিউরিন মানে কে? অ্যাডেনিন Adenine. বা গুয়ানিন যদি আসে, তাহলে আর সে গুয়ানিন। আমার যখন একটু স্যার এমার্জেন্সি তো স্যার লিভ নিলাম। হ্যাঁ, নাও নাও। যদি নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে অ্যাডেনিন বা গুয়ানিন আসে, তাহলে সে 9 নাম্বার নাইট্রোজেনের মাধ্যমে এসে যুক্ত হবে। 9 নাম্বার নাইট্রোজেন এইটা, 9 নাম্বার নাইট্রোজেন কোনটা? এই যে এটা। অর্থাৎ শর্করার 1 নাম্বার কার্বনে অ্যাডেনিন বা গুয়ানিন এসে যখন যুক্ত হবে, 9 নাম্বার নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত হবে। কিভাবে যুক্ত হয় দেখতে চাও? দেখতে চাও কিভাবে যুক্ত হয়? দেখবা? অবশ্যই স্যার। এই দেখতে চাও যদি দেখো, আজকে একদিনে তো শেষ করা যাবে না, তাহলে ডিএনএ আর একটা ক্লাস লাগবে। একদিনে হয়ও না, এর আগেও হয় নাই। আমি এখন ডিঅক্সিরাইবোজ শর্করাটা সমস্যা নাই পুরোটা স্যার, লিখছি। এটা তো অনেক বড় জিনিস তো স্যার। হ্যাঁ, আমি ডিঅক্সিরাইবোজ শর্করাটা আবার লিখতেছি, তাহলে আমি দেখাইতে পারবো না, না আঁকলে তো দেখাইতে পারবো না। এই তোমার ডিঅক্সিরাইবোজ ঠিক আছে নাকি নাই? এক, দুই, তিন, চার, 5, ঠিক আছে ডিঅক্সিরাইবোজ শর্করা? জি স্যার। আচ্ছা, এবার তুমি অ্যাডেনিনটাকে লিখো। অ্যাডেনিন মনে আছে কিনা দেখো, সি এন সি এন সি সি, উপরে এন, নিচে এন, মাঝখানে সি। অ্যাডেনিন লিখতেছি কিন্তু এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এটা বাদ দিয়ে এখানে ডাবল বন্ড, এটা বাদ দিয়ে এখানে ডাবল বন্ড, এখানে NH2, খালি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। এই কিন্তু আমার অ্যাডেনিন, ঠিক আছে নাকি ঠিক নাই? নাম্বারিং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? অ্যাডেনিন আমার লেখা ঠিক আছে? জি স্যার। এখন কি হবে দেখো, এই 9 নাম্বার কার্বন নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, দেখা যায় এই যে গোল, জি স্যার। আর এই 1 নাম্বার কার্বনের সাথে একটা OH আছে নাকি নাই? জি স্যার আছে। আছে। এক অণু পানি হয়ে এরা ডিলিট হয়ে যাবে, H2O। এক অণু পানি হয়ে যখন ডিলিট হয়ে যাবে, তখন এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে, নাইট্রোজেনেরও একটা হাত খালি হয়ে যাবে, তখন এখানে একটা বন্ড তৈরি হবে। এই বন্ডের নামই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। সেটাই এখানে সংক্ষেপে এই লিখছি। বুঝতে পারছো না পারো নাই? পারছি স্যার। এবার দেখো, এই যে কার্বন, এটা কয় নাম্বার কার্বন? 3 নাম্বার।
এই 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। কিভাবে হবে দেখো, এই হচ্ছে ফসফরিক অ্যাসিড, 3 দিকে 3টা ওএইচ বন্ড, ওএইচ মূলক, এই যে হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। এই 3 নাম্বার কার্বনের সাথে এই ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেটটা যুক্ত হবে। কিভাবে হবে দেখো, এই OH আর এই H, H2O এক অণু পানি হয়ে উড়ে যাবে, তখন কার্বনের একটা হাত খালি হয়ে যাবে, অক্সিজেনের একটা হাত খালি হয়ে যাবে, এখানে একটা বন্ড তৈরি হবে। এইভাবে শর্করার 3 নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। যে বন্ডের মাধ্যমে যুক্ত হবে এই বন্ডটাকে বলা হয় নয়ন বন্ড, নাকি? না স্যার। এস্টার বন্ড। কি বন্ড? এস্টার বন্ড। সেই জিনিসটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, এভাবে লেখা হয় দেখো, ডিঅক্সিরাইবোজ শর্করাটা হচ্ছে এই, এস মানে সুগার, শর্করাকে অনেক সময় সুগার বলে, যে শর্করা পানিতে গলে যায় তাকে সুগার বলে। এই হচ্ছে অ্যাডেনিন, আর এই হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে 3টা জিনিস লাগাইলাম, দেখছো এখানে? জি স্যার। শর্করার 1 নাম্বার কার্বনের সাথে লাগবে আর 3 নাম্বারের সাথে লাগবে ফসফরিক অ্যাসিড। যখন এভাবে 3টা জিনিস পরস্পর যুক্ত হয় তখন তাকেই বলে নিউক্লিওটাইড। এক অণু শর্করা মানে পেন্টোজ শর্করা, এক অণু নাইট্রোজেন যুক্ত ক্ষার এবং আরেক অণু ফসফরিক অ্যাসিডকে একসাথে বলে নিউক্লিওটাইড। কি বলে? নিউক্লিওটাইড। একটা ডিএনএ তৈরিতে এরকমের অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? এই ফসফরিক অ্যাসিডের সাথে আবার পরবর্তী শর্করাটা এইভাবে যুক্ত হয়, আবার পরবর্তী শর্করাটা এইভাবে যুক্ত হয়। তার মানে কি, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা একটা শর্করা, 1 2 3 4। এখানে একটা কার্বন কিন্তু আছে, 5 নাম্বার কার্বন, যেটাকে CH2H বলে। স্যার কথা বলে না, এই হচ্ছে 5 নাম্বার কার্বন। আবার এটার দিকে তাকাও, 1 2 3 4, এখানে একটা কার্বন আছে, 5 নাম্বার কার্বন। তাহলে ফসফরিক অ্যাসিড সবসময় থাকবে 3 আর 5 নাম্বার কার্বনের মাঝখানে, 3 আর 5 নং কার্বনের মাঝখানে। নাইট্রোজেন যুক্ত ক্ষার দাও, এখানে তুমি মনে করো গুয়ানিন দিলা ইচ্ছা মতো, এখানে মনে করো তুমি সাইটোসিন দিলা। এইভাবে একটার পর একটা নিউক্লিওটাইড ফসফরিক অ্যাসিডটাকে মাঝখানে রেখে নিচে নিচে যুক্ত হতে পারে। এদিকে তাকাও, এটা একটা নিউক্লিওটাইড, শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড। এটা আরেকটা নিউক্লিওটাইড, শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড। কিন্তু সবার নিচে যেটা থাকবে সেটার মধ্যে কিন্তু ফসফরিক অ্যাসিড থাকবে না, তখন ওটাকে বলা হয় নিউক্লিওসাইড। শর্করা আর ফসফরিক নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে কিন্তু ফসফরিক অ্যাসিড যদি না থাকে তাহলে সেটাকে কি বলে? নিউক্লিওসাইড। এইভাবে একটা সুতা তৈরি হয়। একটা সুতা যেভাবে তৈরি হবে সামনের সুতাটা তার উল্টা ভাবে তৈরি হবে। সেটা আবার কি? এই সুতাটাতে যদি নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে অ্যাডেনিন, সামনের সুতাটাতে নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকবে থাইমিন। এটা নিয়ম। অ্যাডেনিনের বিপরীতে থাইমিন থাকবে, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন থাকবে, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন থাকবে। এই জিনিসগুলো আবিষ্কার করেছেন বিজ্ঞানী চারগাফ, CHARGUFF, চারগাফ। উনি এই জিনিসটা দেখছে যে একটা সুতার নিউক্লিওটাইডের মধ্যে যদি নাইট্রোজেন যুক্ত ক্ষার অ্যাডেনিন থাকে তাহলে তার সামনের সুতার নিউক্লিওটাইডের নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকবে থাইমিন, এবং এই দুইটার মধ্যে একটা বন্ড তৈরি হবে যাকে বলে হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড থাকবে, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে। এই যে সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে থাকবে 3টা হাইড্রোজেন বন্ড, কিন্তু অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে থাকবে 2টা হাইড্রোজেন বন্ড। মনে থাকবে? ইনশাআল্লাহ। আরো আছে, এই সুতাটার শর্করা আর এই সুতাটার শর্করা পরস্পরের বিপরীত থাকবে, উল্টানো থাকবে। উল্টানো মানে এভাবে, এরকম, ওর অক্সিজেন উপরের দিকে, এর অক্সিজেন নিচের দিকে।
এই যে এরকম এরকম দেখছো ফসফরিক অ্যাসিডটা কোথায় থাকবে এখানে থাকবে এই ফসফরিক অ্যাসিড এই ফসফরিক অ্যাসিড এই সবার নিচেরটা ফসফরিক অ্যাসিড থাকবে না এটা থাকবে CH2H কারণ এটা উল্টায় দিছি না এই উপরের দিকেই তো CH2H থাকে সেটা তো নিচে ঘুরে গেছে এখানে থাকবে OH নাম্বারিং করো এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 1 2 3 4 5 1 2 3 4 5 তার মানে ফসফরিক অ্যাসিড সবসময় থাকবে দেখো 3 আর 5 এর মাঝখানে এই যে 3 আর 5 এর মাঝখানে 3 আর 5 এর মাঝখানে আর নাইট্রোজেন যুক্ত ক্ষার সবসময় 1 নাম্বার কার্বনের সাথে থাকবে 1 নাম্বার কার্বনের সাথে এবং শর্করাটা থাকবে এই পাশের সাপেক্ষে এই পাশে উল্টা বুঝছো না বোঝো নাই বুঝছি স্যার। আবার দেখো খেয়াল করো এটা হচ্ছে সুগার শর্করা 1 2 3 4 এটা 5 নাম্বার কার্বন CH2H হচ্ছে 5 নাম্বার কার্বন সবসময় মনে রাখবে এই 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকবে মনে করো থাইমিন এই ফসফরিক অ্যাসিড এই নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড থাকলে পরের নিউক্লিওটাইডের সেটা 5 নাম্বারের সাথে থাকবে এটা সুগার 1 2 3 4 এখানে যেটা থাকে 5 নাম্বার কার্বন CH2H এখানে থাকে এভাবে পরের নিউক্লিওটাইডের সাথে ফসফরিক অ্যাসিড এরকম এই 1 2 3 4 এখানে আছে 5 নাম্বার কার্বন তার মানে ফসফরিক অ্যাসিড থাকবে 3 আর 5 এর মাঝখানে উপরে 3 হলে নিচে 5 তার মাঝখানে উপরে 3 হলে নিচে 5 নাম্বার কার্বন তার মাঝখানে 3 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনের মাঝে ফসফরিক অ্যাসিড থাকবে কি বন্ডের মাধ্যমে আটকানো থাকবে স্টার বন্ড ফসফরিক অ্যাসিড গুলো কি বন্ডের মাধ্যমে আটকানো থাকবে শর্করার সাথে স্টার বন্ড নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকবে কোথায় 1 নাম্বার কার্বনের সাথে কি বন্ডের মাধ্যমে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে নাইট্রোজেন যুক্ত ক্ষার কি বন্ডের মাধ্যমে আটকানো থাকবে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এই যে 3 নাম্বার কার্বনে কিন্তু OH মূলক আর 5 নাম্বার কার্বনে CH2H এই সুতাটায় নিউক্লিওটাইড যেরকম থাকবে সামনের সুতাটায় তার উল্টা থাকবে থাইমিনের বিপরীতে থাকবে অ্যাডিনিন এদের মধ্যে একটা ডাবল বন্ড থাকবে গুয়ানিনের বিপরীতে থাকবে সাইটোসিন এদের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে সাইটোসিনের বিপরীতে থাকবে গুয়ানিন এদের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে শর্করাগুলো কিভাবে থাকবে উল্টানো থাকবে এই উল্টায় দিলাম শর্করাগুলো কিভাবে থাকবে উল্টানো থাকবে উল্টায় দিলাম সেগুলো সব নোটে দেওয়া আছে না শর্করাগুলো কিভাবে থাকবে উল্টানো থাকবে উল্টায় দিলাম এবার উল্টানো শর্করার নাম্বারিং কিরকম হয় 1 2 3 4 এখানে একটা কার্বন আছে CH2H 5 নাম্বার কার্বন 1 2 3 4 এখানে একটা কার্বন আছে 5 নাম্বার কার্বন 1 2 3 4 এখানে একটা কার্বন আছে 5 নাম্বার কার্বন CH2OH এটাই 5 নাম্বার কার্বন এই 5 নাম্বার কার্বন এই 3 নাম্বার কার্বন এর মাঝখানে ফসফরিক অ্যাসিড দিলাম লাগায় এই 5 নাম্বার কার্বন এই 3 নাম্বার কার্বন এর মাঝখানে ফসফরিক অ্যাসিড দিলাম লাগায় সবার উপরে 3 নাম্বার কার্বনের সবসময় OH মূলক থাকে জি দেখছো স্যার। এবার আরেকটা কথা না বললেই নয় এই সুতাটার সবার উপরের যে কার্বন তার এটা কয় নাম্বার কার্বন 5 নাম্বার স্যার। এটার সাথে কি কোনো ফসফরিক অ্যাসিড লাগানো আছে না মুক্ত অবস্থায় আছে এইজন্য এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত শর্করার যে কার্বনের সাথে কোনো ফসফরিক অ্যাসিড থাকবে না লাগানো ফ্রি অবস্থায় থাকবে সেটাকে ওই প্রাইম বলতে হবে 5 নাম্বার কার্বনের সাথে কোনো ফসফরিক অ্যাসিড নাই তাহলে এটা 5 প্রাইম প্রান্ত এইটা কয় নাম্বার কার্বন 3 নাম্বার। এর সাথে কি কোনো ফসফরিক অ্যাসিড লাগানো আছে না না স্যার স্যার। 3 প্রাইম প্রান্ত বিতাইলো স্যার 3 প্রাইম প্রান্ত। তো ওখানে এই সুতাটার আবার দিকে উল্টা। তাকাও এটা কত প্রাইম প্রান্ত
উপরে 3 জি, প্রাইম স্যার। নিচে 5 প্রাইম। হ্যাঁ, তাহলে দেখো দুইটা সুতা পরস্পরের বিপরীত কিরকম, একটা সুতা যদি এরকম হয় উপরে 5 প্রাইম নিচে 3 প্রাইম, তাহলে তার পাশের সুতাটা উল্টা, উপরে 3 প্রাইম নিচে 5 প্রাইম। বোঝা গেল না যায় নাই? জি স্যার, এখানে স্যার পরিপূরক বলা হয়। হ্যাঁ, এই কারণে একটা সুতার সাপেক্ষে আরেকটাকে তার কমপ্লিমেন্টারি বলে, পরিপূরক বলে। বোঝা যাচ্ছে না যায় নাই? গেছে স্যার। এই দুই সুতার মধ্যবর্তী দূরত্ব কতটুকু? স্যার 20 অ্যাংস্ট্রম। 2 ন্যানোমিটার অথবা 20 অ্যাংস্ট্রম। একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কতটুকু? 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম। সেটা তো একটা পরিপূর্ণ প্যাচের দূরত্ব। স্যার 3.4 ও স্যার, 3.4 অ্যামস্ট্রং স্যার। ওই কথাটা বলা হয় নাই, এই জন্যই অসুবিধা লাগছে। শোনো, এই যে সুতাগুলো থাকে না এরকম, এই ধরনের সুতা থাকে, দুইটা সুতা। এই কথাটা বলেই এখন বন্ধ করবো, আর পারি না, মুখ ব্যথা হয়ে গেছে। এই তোমরা সবাই এই যে যার যার ব্যাচ সেটা টাইমিং দিছো, ভোট দিছো? তোমাদের নিজস্ব জি, গ্রুপে স্যার। যে ভোট জি, না স্যার। দিলে কিন্তু হবে না, ভোট অনুযায়ী কিন্তু জি, পড়া স্যার। হবে। ভোটে যারা জিতবে সেই অনুযায়ী ওই টাইমে পড়াবো, নাহলে পড়াবো না। স্যার এইখান ব্যাকআপের থেকে জন্য দেবেন না? আহ স্যার ব্যাকআপের জন্য দিছিলেন ফুল? না, ব্যাকআপের টাইম দেই নাই, ওইটা আগে সেটেল হোক, তারপর ব্যাকআপের টাইম দেবো অনেক। ওকে স্যার। আবার জাল ভোট দিছো নাকি? টাকা টোকা এনেছো নাকি? না স্যার। ঠিক আছে, এটা পরিপূর্ণ প্যাচের দূরত্ব 3.4 ন্যানোমিটার অথবা 34 অ্যাংস্ট্রম। আর স্যার একটা প্যাচের মধ্যে এই 10টা থাকে। প্যাচটুকুর মধ্যে 10টা থাকে। হ্যাঁ, এই এক একটা সুতায় 10টা করে নিউক্লিওটাইড থাকে, দুইটা সুতায় থাকবে 10 দুগুণে 20টা। তাহলে কিভাবে বের করবো এই সুতার সাথে এটা, এই নিউক্লিওটাইড দুটার পার্থক্য কত? 10 দিয়ে ভাগ করলেই তো হয়। 10 স্যার। হ্যাঁ, এই 34 যদি অ্যাংস্ট্রম হয় 10 দিয়ে ভাগ করো, ইকুয়াল টু হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। মানে একই সুতার পাশাপাশি যে নিউক্লিওটাইড গুলো তাদের দূরত্ব হচ্ছে কত? 3.4 অ্যাংস্ট্রম, অথবা ন্যানোমিটারে যদি ভাগ করো 0.34 ন্যানোমিটার। বুঝতে পারছো? জি স্যার। আজকে আর থাক, পরের ক্লাসে আবার এটার একটা রিভিউ দেবো। আর নোটটা তো দিছি গ্রুপে, নোটটা ভালো করে তোলো, খাতায় তুইলা নোটটা ভালো করে পড়ো। বেশিরভাগ জিনিসই বলে ফেলছি, আর দুই একটা জিনিস আছে, আগে নিজেরা এইটুকু শেখো, যেটুকু আজকে শিখাইছি এটা অনেক অনেক শিখাইছি, একদিনই এর চেয়ে বেশি নেওয়া যায় না। এইটুকু ভালো করে রপ্ত করো, আর নোটটা ভালো করে তোলো, আর নোটটা কয়েকবার পড়ো। আগামী ক্লাসে ফিনিশিং দিয়ে দিব। এই অধ্যায়ের স্যার? এই অধ্যায়ের না, এই অধ্যায়ের আরো অনেক কিছু আছে। আর এত তাড়াতাড়ি DNA টা স্যার খালি। ও স্যার, তারপরে তাহলে RNA স্যার আরো আছে, অনেক বড় স্যার। অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ডিএনএ এখানে, তারপরে জিন আছে, তারপরে এমআরএনএ আছে, টিআরএনএ আছে। ডিএনএ এর কথা বলছি, ডিএনএ এর ফিনিশিং দিয়ে দিব আগামী ক্লাসে। ওকে স্যার। ভালো করে পড়ো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর বেতন দিয়ে দাও না কেন এখনো? কি যারা ব্যাকআপ সহ পড়ো তারা 1400 টাকা পাঠাবা, বলি তারপরে বেতন দাও না কেন? কালকের মধ্যে বেতন দিয়ে দিবা সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।